হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিপ এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট এক্সাম। এখনকার সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অর পিডিপি, অর্থাৎ পেডাগগি অর সাইকোলজি। আজকে আমরা আলোচনা করব কমিশন, এডুকেশনাল কমিশন, কোঠারি কমিশন ও তার সুপারিশ। একদম ফুল অ্যানালিসিস করে দেবো, কেউ ক্লাসটি মিস করবে না। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, একদম কোশ্চেন ওরিয়েন্টেড এবং উইথ ডিটেলস ক্লাসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। 41 নম্বর ক্লাস, এর আগের ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা করে নেবে। প্রথমটা একদমই কেউ মিস করবে না, কারণ প্রথমটা দেখলে পরেরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পয়েন্ট ওয়াইজ করে দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েট করে পয়েন্ট করা আছে, কোনো অসুবিধা হবে না। স্বাধীন উত্তর কোঠারি কমিশন। কোঠারি কমিশন, কমিশনটা বুঝতে পারছি, কোঠারির নাম হয়েছে ডিএস, ডক্টর ডিএস কোঠারির নাম অনুসারে আমরা সেগুলো পাবো। দেখো, স্বাধীন উত্তর অর্থাৎ স্বাধীনতার উত্তর, ঠিক আছে? সেই স্বাধীনোত্তর ভারতে, স্বাধীনতার উত্তরের পর অর্থাৎ পরে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। তাহলে কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন, যেটা গঠিত হয় কত সালে? 1964 খ্রিস্টাব্দের 14ই জুলাই। ডেটটা মনে রাখবে, 1964 খ্রিস্টাব্দের 14ই জুলাই কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। এবার মনে রাখতে হবে প্রত্যেকটা টপিক। ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ এই কমিশনের 1964 থেকে 66 এই সেশনটাকে ধরা হয়। 1964 14ই জুলাই সেটা তোমরা জানলে, কিন্তু অনেক সময় অপশনে 1964 থেকে 1966 এই সেশনটা অপশনে দেওয়া থাকে, এটাও অ্যান্সার হয়ে যাবে। তো এই শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রেসিডেন্ট ডক্টর ডিএস কোঠারি। এই কোঠারির নাম অনুসারে কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হয়, ঠিক আছে? এখানে জানতে পারছো এই যে কোঠারি কমিশন ছিল ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম। আর এই কোঠারি কমিশনের সম্পাদক সেক্রেটারি কে ছিলেন? ডক্টর জে.পি. নায়েক। অনেকে সভাপতি আর সম্পাদকের মধ্যে গুলিয়ে ফেলে। সভাপতি ছিল ডক্টর ডিএস কোঠারি, সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়েক। একদম তথ্য যেগুলো কোশ্চেন এখান থেকে হতে পারে সেই রকম। এরপরে আমরা ডিটেলসের দিকে যাব। তো কোঠারি কমিশনে মোট কতজন সদস্য ছিল? কোঠারি কমিশনে মোট 17%, ঠিক আছে? 17 জন সদস্য ছিল। অন্যান্য কমিশনে কত ছিল সেগুলো তোমরা জানো, মুদালিয়ারটা হয়ে গেছে, সেটা তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। তো মোট 17 জন ভারতীয় ও বিদেশি সদস্য মিলিয়ে 17 জন ছিলেন সদস্য। তো এই ভারতীয় শিক্ষা কমিশন কাজ শুরু করেছিল কত সালে? 1964 খ্রিস্টাব্দটা সেম থাকছে, 2রা অক্টোবর। এটুকু শুধু মনে রাখবে, কমিশন কাজ শুরু করে 1964 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর থেকে। আর ভারত সরকার ভারতীয় যে শিক্ষা কমিশন তা সেটা গঠন করতে কেন বলেছিল, বা ভারতীয় শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তার রিপোর্ট, তার সর্বাপেক্ষা যে রিপোর্ট কেন বলেছিল সেটা পরে জানছি। এই যে রিপোর্টটা তারা পেশ করেছিল সেটা কবে করেছিল? 1966-তে শুরু হচ্ছে, 1964 2রা অক্টোবর থেকে একদম সমাপ্ত হচ্ছে, রিপোর্ট পেশ করা হচ্ছে 266 খ্রিস্টাব্দের 29শে জুন। এই সালগুলো, ডিজিটগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোঠারি কমিশন তাদের রিপোর্টটিকে শিক্ষা ও জাতীয় অগ্রগতি বা এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই শিরোনামে প্রকাশ করেছিলেন। প্রশ্ন হতে পারে কোঠারি কমিশন কি শিরোনামে তার রিপোর্টটিকে প্রকাশ করেছিল, বা ভারতীয় শিক্ষা কমিশনের যে রিপোর্ট ছিল তার নাম কি ছিল, শিরোনাম বা হেডলাইন কি ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। আর যদি বাংলায় দিয়ে দেয় শিক্ষা ও জাতীয় অগ্রগতি, কোশ্চেন ঘুরিয়ে দিলেই বাংলাটা তখন তোমরা ভুলে যাবে। বাংলা ইংলিশ দুটোই মনে রাখো। আর এই ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? এটাও আমরা মুদালিয়ার কমিশনে পেয়েছি। এটা আমরা কোঠারি কমিশনে ছিল 692 পৃষ্ঠার। যে কমিশনটা কমিশন যে রিপোর্ট পেশ করেছিল তার প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 692 পৃষ্ঠা। এবার আমরা আরো ডিটেলসের দিকে যাচ্ছি। উপরে তো একদম কোশ্চেন ওরিয়েন্টেড কিছু আলোচনা করলাম, এর মাঝে মাঝে আবার যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো দেখো। ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্টটিকে কয়টি খণ্ডে বিভক্ত করা যায়, বা কটি খণ্ডে বিভক্ত ছিল? মনে রাখবে 4টি খণ্ডে বিভক্ত ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম খণ্ডে ছিল কি? শিক্ষা সংক্রান্ত সাধারণ সমস্যা সম্পর্কে আলোচনা। প্রশ্ন হতে পারে শিক্ষা সংক্রান্ত সাধারণ সমস্যা সম্পর্কে আলোচনা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন তথা একটা সালটাও দিয়ে দিল 1964-66, এই কমিশনের নাম উল্লেখ করলো না, যে কত খণ্ডে ছিল? এটা হবে প্রথম খণ্ড। আর কতগুলো খণ্ড ছিল? মোট 4টি খণ্ড। তাহলে প্রথম খণ্ডেতে ছিল শিক্ষা সংক্রান্ত সাধারণ সমস্যা, দ্বিতীয় খণ্ডে ছিল বিভিন্ন স্তর ও পর্যায়ের শিক্ষা সম্পর্কে আলোচনা, তৃতীয় খণ্ডে কি ছিল? শিক্ষা পরিকল্পনার বাস্তব রূপায়ণ সম্পর্কিত আলোচনা। আর চতুর্থ
চতুর্থ খণ্ডে ছিল শিক্ষা সংক্রান্ত কয়েকটি বিবরণ ও দলিলপত্রের আলোচনা। ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় বিবরণ ও দলিলপত্র, এই নিয়ে আলোচনা করা হয়েছিল কোটারি কমিশনের কততম খণ্ডে? চতুর্থ খণ্ডে। ক্লিয়ার? সর্বোপরি এটাও দেখতে হবে ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত, অর্থাৎ কোঠারি কমিশন প্রদত্ত যে শিক্ষা কাঠামো বলা হয়েছিল, সেই শিক্ষা কাঠামোটি ছিল কত বছরের? মনে রাখবে, প্রশ্ন হতে পারে 10 বছরের, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, সরি 10 বছরের নয়, 10 বছরের মাধ্যমিক, 2 বছরের উচ্চ মাধ্যমিক, 3 বছরের স্নাতক স্তর এবং 2 বছরের স্নাতকোত্তর স্তরের শিক্ষা। ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টে মতামত করবে, কারণ স্লিপ অফ টাং অনেক সময় হয়ে যায় বা টাইপিং মিস্টেক হয়ে যায়। দেখো তাহলে কত হলো? 10 বছর, 10 + 2 + 3 + 2, ঠিক আছে, এই অনুযায়ী 10, 12, 15, 17, 17 বছরের একটা শিক্ষা কাঠামো কিন্তু কোঠারি কমিশন প্রদত্ত করেছিল। তো শিক্ষার সার্থক রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের জন্য এই কমিশন কটি মৌলিক উপাদানের কথা বলেছিলেন? দেখছো, ছত্রে ছত্রে প্রশ্ন। 4টি মৌলিক উপাদান, সেগুলি কি? সাক্ষরতা, গাণিতিক দক্ষতা ও বৈজ্ঞানিক কুশলতা, উৎপাদনী শক্তি এবং সামাজিক কর্মদক্ষতা। প্রশ্ন যদি দিয়ে দেয়, এই 4টি অপশন তুলে দিল, কঠিন করে বলল যে কটি এই মৌলিক উপাদানগুলি কোন কমিশনের, বা আরো কঠিন যদি করে দেয়, উৎপাদনী শক্তি এই মৌলিক উপাদানটি কোন কমিশনের দ্বারা প্রদত্ত হয়েছিল, বা কোন কমিশন এই সম্পর্কে বলেছিল, তখন হবে কোঠারি কমিশন। যদি প্রশ্ন আরো কঠিন করে দেয়, কি উদ্দেশ্যে বলেছিল, শিক্ষার সার্থক রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের জন্য কোন কমিশন, কোঠারি কমিশন, এই 4টি মৌলিক উপাদান কথা প্রদত্ত করেছিল বা বলেছিল। ঠিক আছে, মনে রাখবে এগুলো বা নোট করে রাখবে। এবার আমরা আরো দিকে এগিয়ে যাচ্ছি। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই 4টি এবার আমরা দেখে নেব। এখানে প্রথমেই বলে রাখি, এই যে মানে সাবজেক্টগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কারণ দেখো আমরা এখানে আরো ইজি করে নিচ্ছি তোমাদের গল্প ছলে। তুমি যখন মাধ্যমিক দিচ্ছিলে তখন তোমাদের জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান যেমন থাকে, পরে যখন তুমি আর্টস নাও তখন, বা আর্টস না নিলেও পরবর্তী যেমন অ্যাকাউন্টেন্সি, ফিলোসফি, পল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো কিন্তু 11 স্তরেই আসে। তো এগুলো বুঝে নেবে যে যখনই নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বলবে, সেগুলো উচ্চ মাধ্যমিক স্তরের সেই সাবজেক্টগুলো থাকতে পারে, ভাষাগুলো, ঠিক আছে, যে কোনো, কিন্তু তার আগে সেগুলো থাকবে না। এগুলো বলে দিচ্ছি কেন, পরে বুঝবে আস্তে আস্তে। দেখো তাহলে কিসের উপরে সুপারিশ করেছিলেন? প্রথমে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশটা দেখে নেব। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষাকে কটি স্তরে ভাগ করেছেন? 2টি স্তরে। ভালো করে বুঝবে, অনেক শিক্ষা ব্যবস্থাকে 2টি স্তরে নয়, শিক্ষা ব্যবস্থা 4টি স্তরে যেমন আছে তেমনই, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কিন্তু প্রাথমিক শিক্ষাকে 2টি স্তরে বিভক্ত করেছে, একটা নিম্ন প্রাথমিক, একটা উচ্চ প্রাথমিক। উভয়ের জন্য পৃথক পৃথক পাঠ্যক্রমের কথা বলা হয়েছে তাদের সুপারিশে। যেমন নিম্ন প্রাথমিক স্তরটা দেখে নি, 1, 4, 5 এইভাবে, ঠিক আছে, মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এরকম ধরে নেওয়া হচ্ছে নিম্ন প্রাথমিক, বা মানে বয়স অনুযায়ীও বলতে পারি আমরা। তো দেখো ভাষা, কি কি ভাষা থাকবে এই স্তরের পাঠ্যক্রমে? ভাষা থাকবে একটা, ভাষা শিখতে হবে, মাতৃভাষা বা একটি আঞ্চলিক ভাষা শিখতে পারবে, এরকম বিষয় থাকতে হবে। তারপর কি থাকবে? গণিত, গণিতের ওপর গুরুত্ব দিতে হবে, যেহেতু এটা নিম্ন প্রাথমিক, একদম প্রথম দিকটা, অর্থাৎ প্রাক প্রাথমিক বলা যেতে পারে, বা নিম্ন প্রাথমিক, গণিতের উপরে ধারণা দিতে থাকবে, গুরুত্ব দিতে হবে। পরিবেশ সম্পর্কেও থাকবে, দেখবে অনেক সময় তোমাদের সময়কালে পরিবেশ টপিকটাও ছিল, কিন্তু প্রাইমারি স্কুলের কথা বলছি, পড়ানো হতো, এক্সট্রা ক্লাসেও নেওয়া হতো। তো এই পরিবেশ সম্বন্ধে ধারণা 3 এবং 4-এর ক্ষেত্রে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞান পড়াতে হবে। চতুর্থের শিক্ষার্থীদের জন্য কি করতে হবে? রেহান অ্যালফাবেট বা ম্যাথ বা চার্ট শেখানো দরকার, অর্থাৎ টেবিল, চার্ট, ছক, ডেটা ইন্টারপ্রিটেশনের মতো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে হবে, মানে সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করতে হবে, ধারণা, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে পরিবেশ সম্পর্কে। এছাড়াও ম্যাথ, চার্ট তো আছেই। আর সৃজনশীল বিভিন্ন কাজে তাদেরকে ইনভলভ করে রাখতে হবে, তাদেরকে শেখাতে হবে, যেমন সঙ্গীত, নাট্যকলা, নাটক, হাতের কাজ ইত্যাদি করাতে হবে। তোমরা জানো হোমওয়ার্ক ছিল আমাদের, হ্যান্ডওয়ার্ক করতে হতো, হাতের কাজ। তো চারুকলা, চারুকলার মধ্যে থাকবে অঙ্কন, ছবি আঁকা, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদি বিষয়গুলো, এগুলো সবই কিন্তু নিম্ন প্রাথমিক স্তরে, ঠিক আছে। কর্মশিক্ষা ও সমাজসেবা, এই বিষয়গুলো তাদের মধ্যে এই ইনফ্লুয়েন্স গড়ে তোলা, এগুলো মানে গুরুত্বপূর্ণ ভূমিকা করে। কার্ডবোর্ডের বিভিন্ন হাতের কাজ করে, দেখবে অনেক সময় সরস্বতী পুজোর সময় মানে কাগজ কেটে বিভিন্ন চেন সিস্টেম করা হতো, সেগুলো ছাড়াও আরো অন্যান্য, মানে আমাদের টাইমে ছিল, তোমাদের সময়ও ছিল, তোমরা জানো, এই কাগজ কেটে কিন্তু সুন্দরভাবে ফুলদানির মতো করে করা হতো, কাঁচি দিয়ে কেটে। এগুলো চারুকলার মধ্যে বা কর্মশিক্ষা সমাজসেবার মধ্যেও পড়ে যাচ্ছে। সমাজসেবা অনেক কর্মশিক্ষা,
আর সমাজসেবা তো আরও অনেক ইনফ্লুয়েন্স তাদেরকে করতে হবে। আর এছাড়াও চামড়ার কাজ, সুতোর কাজ, মাটির কাজ, সূচের কাজ, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ, সেলাই, বাগান তৈরি, কৃষিকাজ তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, তারা করুক। হ্যাঁ, বা তাদেরকে দেখাতে হবে। এসব নিম্ন প্রাথমিক স্তরের মধ্যেই তাদেরকে রাখার কথা সুপারিশ করা হয়েছে। এছাড়াও সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে কি ক্লাস ঘর পরিষ্কার, একদিন সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। হ্যাঁ, ভাগ পড়ে যেত পাট পাট করে, আজকে এরা করবে, কালকে এরা। স্কুলকে সুন্দরভাবে সাজানো, হ্যাঁ, মালির যেমন কাজ সেরকম কাজও করতে হতো। এগুলো একটা স্কুলের একটা সার্বিক পারিপার্শ্বিক দিক সমস্ত কিছু খুব ভালো হয়। এবার উচ্চ প্রাথমিক স্তর দেখে নাও, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ঠিক আছে? তো এখানেও ভাষা, এই জন্যই বলেছিলাম পার্ট পার্ট করে দেখবে। এই ভাষাগুলো একরকম দেখলে আবার দেখো ভাষা থেকে এরকম বলছে। এই স্তরে কি থাকবে, দুটি ভাষা আবশ্যিক। আবশ্যিক মানে বুঝতে পারছো, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, এবং একটি থাকবে হিন্দি অথবা ইংরাজি নিতে হবে। অর্থাৎ ভাষা স্তরে দুটি ভাষা আবশ্যিক করেছিল কোটারি কমিশনের উচ্চ প্রাথমিক স্তরে। এগুলো একটু তোমাদেরকে নোট করে রাখতে হবে বা দেখে রাখতে হবে। গণিত, আগেরটা গণিত সম্পর্কে ধারণা, গুরুত্ব দেওয়ার কথা বলা আছে। এখানে কি বলেছে, গণিতের মধ্যে এগুলো রাখতেই হবে। পাটিগণিত, বীজগণিত, সমীকরণ ও জ্যামিতি এবং গ্রাফচিত্র সম্পর্কে ধারণা, গ্রাফ ম্যাপ, গ্রাফ পয়েন্টিং, এগুলো তোমাদের থাকবে, যেন মাধ্যমিকের ছিল 9-10-এ। তো বিজ্ঞানে কি থাকবে, কারণ পঞ্চম শ্রেণীর কথা বলা হয়েছে এখানে, তো পঞ্চম শ্রেণীতে থাকবে পদার্থবিদ্যা, ভৌতবিদ্যা, জীববিদ্যা। ষষ্ঠ শ্রেণীতে কি থাকবে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। সপ্তম শ্রেণীতে থাকবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জ্যোতির্বিদ্যা, এগুলো রাখা যেতে পারে, ঠিক আছে? সপ্তমে, যেহেতু এটা 7th ক্লাস, একটু ম্যাচিওর, সেই কারণে এটা কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞানে কি কি থাকতে পারে, সমাজবিজ্ঞান, চারুকলা, এগুলো তোমরা জানো। কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিহাস, ভূগোল ও পৌরনীতি পড়ানো হবে। আর চারুকলাতে থাকবে পাঠ্যসূচিতে চারুকলা, হস্তশিল্প, এই সমস্ত বিষয়। কর্মশিক্ষা, সমাজসেবা, সেই একই, মাটির কাজ, বাঁশের কাজ, চামড়ার কাজ, সেলাই, বাগান তৈরি, মডেল ইত্যাদি। আর শারীরিক শিক্ষা কি, খেলাধুলা, শরীর চর্চা করা, ব্যায়াম, এগুলো তোমরা বুঝতেই পারছো। খেলাধুলা বলতে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল ইত্যাদি, বা স্পোর্টস হয়, বিভিন্ন রকম খেলার সেখানে অংশগ্রহণ করা থাকে। আর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, এটা শুরু হচ্ছে কিন্তু উচ্চ প্রাথমিক থেকে, এরপরেও তোমরা পাবে। উচ্চ প্রাথমিক নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার কথা বলেছে, সপ্তাহে একটি বা দুটি পিরিয়ড, ঠিক আছে, দুটো ক্লাস কিন্তু তোমাদের রাখতেই হবে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য। এটা সুপারিশ করে বলা হয়েছিল, কারণ এটা উচ্চ প্রাথমিক স্তরের কথা বলা হচ্ছে। এছাড়াও নীতিকথা, নীতিশিক্ষা, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট, বিভিন্ন টপিক পড়িয়ে যে মোরাল গল্প করানো হতো, ছোট গল্প, তার একটা মোরাল উল্লেখ করে দেওয়া হতো, নীতি, সেই রকম সৃষ্টিধর্মী কাজ ইত্যাদি। স্কুল সেবা, সাজানো, সমাজসেবা ইত্যাদি, মানে স্কুলের পরিচর্যা, সেবা নয়, সমাজসেবা, এই সমস্ত বিষয় থাকবে। এবার আমরা চলে এসেছি মাধ্যমিক শিক্ষার কাঠামো, অর্থাৎ নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এবার এলাম মাধ্যমিক। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা। দেখেন, কমিশনের মতে এই শিক্ষা হবে মোট 4 বছরের। আগে বলেছিলাম প্রাথমিক শিক্ষা কত বছরের বলে দিয়েছিলাম, আশা করি মনে আছে। এবার বলছে কমিশনের মতে মাধ্যমিক শিক্ষাটা, এই শিক্ষা মানে মাধ্যমিক শিক্ষাটা হবে 4 বছরের। এক্ষেত্রে কমিশন কিভাবে ভাগ করেছে, দুটি স্তরের প্রথমত সুপারিশ করেছেন, একটা নিম্ন মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক স্তর। এবার নিম্ন মাধ্যমিক স্তরটা আমরা তাহলে আলোচনা করে দেখে নিই কথায় কথায়। প্রথমে নিম্ন মাধ্যমিক স্তর, প্রথমে 2 বা 3 বছরের শিক্ষাকে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক পর্যায়ে রাখা হয়েছে এটা। তো যেমন ধরো এই পর্যায়ে দশম শ্রেণী পর্যন্ত, তাহলে অষ্টম, নবম, দশম, হ্যাঁ, যেহেতু 2 বা 3 বছরের কথা বলা হয়েছে, বা নবম দশম এরকম হবে। অষ্টম, নবম, দশম এইভাবেই অনেক সময় ধরা হয়। তো 14 থেকে মোট কথা 16 বছর স্তর পর্যন্ত এই শিক্ষার পর্যায়ে পড়ে। তাহলে কোটারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক স্তরের বয়স সীমা কত, 14 থেকে 16। উচ্চ মাধ্যমিক স্তর যে দুটো বলা আছে সেই দুটো, ঠিক আছে, তারপর আমরা আলোচনায় যাব। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা তো 2 বছর, অর্থাৎ একাদশ ও দ্বাদশ। ওটা অষ্টম, নবম, দশম বা নবম, দশম, এটা একাদশ ও দ্বাদশ শ্রেণী। এটাও বয়স সীমা হচ্ছে 16 থেকে 18। কমিশন আরও বলা হয়েছে নিম্ন মাধ্যমিকের পর একটি বহিঃ পরীক্ষার, ওই যে বোর্ডের পরীক্ষা, তোমরা বাইরে অনেক সময় হোম সেন্টার থেকে বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যেতে মাধ্যমিক স্তরে, তো সেখানে বলছে নিম্ন মাধ্যমিকের পর, অর্থাৎ অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীর পর বহিঃ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবে। স্বাভাবিক, মাধ্যমিকটাও তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দাও, এইচএসটাও ভর্তি হওয়ার সুযোগ পাও, তারপর এইচএসও সেটা বাইরে পরীক্ষা হতো, হোম সেন্টার হতো না। দেখো, আমাদের রাজ্য, এখানটা একটু হিন্টস হিসেবে ধরে নাও, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নবম ও দশম শ্রেণীকে, অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরটাকে ধরা হয়েছে নবম ও দশম শ্রেণী, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা মাধ্যমিক শিক্ষা বলে গণ্য করি এখনো পর্যন্ত। নবম দশম শ্রেণীটাকে নিম্ন মাধ্যমিক ধরা হয় না, কোঠারি কমিশন নিম্ন মাধ্যমিক স্তর হিসেবে ধরেছেন, কিন্তু সেটা মাধ্যমিক শিক্ষা বলে আমরা জানি। আর অন্যদিকে, ঠিক আছে, এখন অবশ্য 9-10 আলাদা, সে আলাদা কথা। আর অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক শিক্ষা বলে অভিহিত করা হয়, যেটা এখনো চালু আছে। তো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটা আমরা দেখে নিই। উচ্চ প্রাথমিক, নিম্ন প্রাথমিকের তো ভাষা টাষা এগুলো আমরা দেখলাম। এবার বলছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, কোটারি কমিশনের সুপারিশ।
প্রথমে নিম্ন মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক দেখে নেবো। এখানে বলেছিলাম নবম দশমও ধরা হয়, কিন্তু অষ্টম থেকেও নেওয়া হয়, অষ্টম নবম দশম শ্রেণী নিম্ন মাধ্যমিক স্তরে। ভাষা, এখানেও ভাষাতে দেখো পরিবর্তনটা লক্ষ্য পড়বে। এখানে ত্রিভাষা সূত্রের কথা বলা আছে, প্রশ্ন বারবার অনেক সময় দেখা যায় ত্রিভাষা সূত্রের কথা বলা আছে কোন কমিশনে, মুতালিয়ার, কোঠারি, হান্টার নাকি চেমসফোর্ড, এরকম কিছু একটা উল্লেখ করে দিল, বা কোনোটিই নয়। তখন অ্যান্সার হবে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। ত্রিভাষা সূত্র অর্থাৎ তিনটে ভাষা, ত্রি মানে তিন, ভাষা মানে ভাষা, মাতৃভাষা বা স্থানীয় ভাষা, হিন্দি বা ইংলিশ, ইংরেজি, আর অতিরিক্ত যে কোনো একটা প্রাচীন বা আধুনিক ভাষা তুমি নিতে পারো। ঠিক আছে, সংস্কৃত বা যে কোনো ভাষা তুমি নিতে পারো, আধুনিক বা প্রাচীন ভাষা। গণিতের ক্ষেত্রে কি, নিশ্চয়ই এখানে মাধ্যমিক স্তরে একটু গুরুত্বপূর্ণ হবে, তো পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, এগুলো কি করে মনে রাখবে, নিজে মানে কি কি পড়েছিলে নিজের বেসটা মজবুত করার চেষ্টা করো, মাধ্যমিক লেভেলের মনে করবে, তাহলেই সব অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, জ্যামিতি, স্থানাঙ্ক, ক্যালকুলেট, এগুলো কিন্তু ক্যালকুলাস, এগুলোকে আপডেট করার কিন্তু প্রয়োজনের কথা কোঠারি কমিশন সুপারিশ করেছেন। পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, ক্যালকুলাস, স্থানাঙ্ক, জ্যামিতি, এগুলো তো আছেই, কিন্তু এগুলোকে একটু আপডেটেড করতে হবে। পুরাতন কিছু বিষয় যেমন অভেদ, সরল, উৎপাদক ইত্যাদিকে বাতিল করতে হবে, এবং সেট ল্যাঙ্গুয়েজের উপরে অধিক গুরুত্ব দিতে হবে। এটা কার উক্তি, মানে কোন কমিশন বলেছিল? কোঠারি কমিশন বলেছিল সেট ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু একটু অধিক গুরুত্ব দিতে হবে, এবং প্রাচীন বিষয়ে কিছু কিছু বাতিল করতে হবে, পুরোটাও নয়, কিছু কিছু বাতিল করতে হবে। এইভাবে আমার জানা গেছে, বিভিন্ন বইয়েতে যা বোঝা গেছে পড়ে। তো বিজ্ঞান, বিজ্ঞানে রাখতে হবে কি, বিজ্ঞান মানে রাখতে হবে, এতক্ষণ তো জানতে পারলাম। এবার বলছে একটু আপডেট করতে হবে, মডারেট লেভেলে যেতে হবে বেসিক থেকে। তো বিজ্ঞানের পাঠ্যক্রমের বিষয় বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ একটু ভাইটাল। তারপরে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান মানে বুঝতে পারছো সমাজ সম্পর্কে, ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান এর অন্তর্ভুক্ত করতে হবে। এই বা সামঞ্জস্য, বর্তমান সমস্যা যে সমস্ত আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে রেখে যে সমস্ত বিষয়গুলো পড়াতে হবে সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের অন্তর্গত। চারুকলা, কর্মশিক্ষা, এগুলো তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। কিছু কিছু বিষয় কমন থাকে, একটু জাস্ট আপডেটেড হয়। এই যে সৃজনমূলক, একটু বেশি সৃজনমূলক, হ্যাঁ, ওই যে বেসিক, মডারেট, অ্যাডভান্স লেভেল, আস্তে আস্তে এটা উঠছে উপরের দিকে। উৎপাদনমূলক, এটাও ভেরি ইম্পর্টেন্ট। সৃজনমূলক, উৎপাদনমূলক, এটা দেখা গেছে কোথায়, মাধ্যমিক স্তরের কথা বলা হচ্ছে, বা নিম্ন মাধ্যমিক স্তর কোঠারি কমিশনের মতে। হ্যাঁ, কাজ, ভাস্কর্য, চিত্রকলা, এগুলো তো থাকছেই। হ্যাঁ, তারপর ধরো ধাতুর জিনিস তৈরি, বই বাঁধানো, কার্পেট তৈরি, বই বাঁধাই করা, কর্মশিক্ষা, এগুলো 9-10-এর ক্ষেত্রে দেখা গেছে। সাবান তৈরি, হ্যাঁ, ফিনাইল তৈরি, অনেক ক্ষেত্রে ছিল এগুলো। আর ঠিক এই কারণেই বিভিন্ন উৎপাদনশীল যে ইউনিট ছিল, উৎপাদনশীল ইউনিটের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। বাইরে থেকে দেখবে স্যার আসতো, ঠিক আছে, মানে মানে হোম সেন্টার কিন্তু টিচাররা দেখতো না, এগুলো বাইরে থেকে ইনচার্জ হিসেবে আসতো। এই যে ফিনাইল তৈরি, এসবগুলোকে কারো পিটির কাজ দেখতে আসতো, ব্যায়াম। সমাজসেবা, সমাজসেবাটা তো যা জানো, এখানে একটু দেখে রাখতে হবে, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য নিম্ন মাধ্যমিক স্তরের জন্য 30 দিন করে নির্দিষ্ট করতে হবে, বছরের মোট দিনের মধ্যে 365 বা 66 দিনের মধ্যে 30 দিনটাকে অন্তত নির্দিষ্ট করতে হবে সমাজসেবার জন্য। এটা কিন্তু সুপারিশ করা হয়েছিল কোঠারি কমিশনের তরফ থেকে। এবার শারীরিক শিক্ষা, এটা জানো, বিভিন্ন গেমস বা স্পোর্টস ব্যবস্থা রাখতেই হবে স্কুলগুলিতে, কারণ এটা নিম্ন মাধ্যমিক স্তরে চলে এসছে। আর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা উচ্চ প্রাথমিক স্তরেও পেয়েছিলাম, নিম্ন মাধ্যমিক স্তরেও পেয়েছিলাম। দেখো মুখস্থ হয়ে যাচ্ছে, একদম ছবির মতো সাজিয়ে নেমে, জাস্ট একদম কোশ্চেন ওরিয়েন্টেড, কিন্তু জাস্ট যেভাবে ছিল সেভাবে রাখা হয়েছে। তো সপ্তাহে একটি বা দুটি পিরিয়ড রাখা দরকার নৈতিক বা আধ্যাত্মিক সেবার জন্য। কিছুক্ষণ আগেও আমরা একটু পেয়েছিলাম উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। কারণ একে অপরের উপর ধর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব গড়ে তোলাও দরকার, সংঘবদ্ধতার গুরুত্ব উপলব্ধি করাও দরকার। এবার আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিক স্তর। এটা করে নেওয়ার মাত্র কয়েকটা পয়েন্ট দেখে নেবো গুরুত্বপূর্ণ, তাহলেই আজকের ক্লাসটি কমপ্লিট হবে। এইখানটা দেখো, এরপরে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে, নাহলে মিস করে যাবে। একাদশ ও দ্বাদশ শ্রেণী হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। যে কোনো দুটি ভাষা আধুনিক ভারতীয় ভাষাসমূহের মধ্যে রাখতে হবে, সেটা বিদেশি ভাষাসমূহ বা ভারতীয় ভাষাসমূহের মধ্যে, এবং প্রাচীন ভাষাসমূহের মধ্যে যে কোনো দুটি। যেমন ধরো, নিচের বিষয়গুলি থেকে যে কোনো তিনটি ইলেকটিভ, ঠিক আছে, আমরা জানি অনেক সময় পড়েছিলাম, রাখতেও পারো ঐচ্ছিক আর আবশ্যিক। তো সেই তিনটি ইলেকটিভ বিষয় হিসেবে বেছে নিতে হবে। সেটা একটি অতিরিক্ত ভাষা, ভূগোল, অর্থনীতি, ইতিহাস, তর্কবিদ্যা, মনোবিজ্ঞান। কারণ উচ্চ মাধ্যমিক স্তর 11-12, কল্পনা করে নাও নিজেদের আর্টস, সায়েন্স, কমার্স, যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, বুঝতে পারবে। তো রসায়ন, ভূতত্ত্ব, গার্হস্থ্য বিজ্ঞান, রসায়ন, গণিত, এরকম ভাগ করা ছিল, চয়েস করতে হতো। কর্মশিক্ষা ও সমাজসেবা, শারীরিক শিক্ষা, চারুকলা, হস্তশিল্প ইত্যাদি, নৈতিক আধ্যাত্মিক শিক্ষা, এগুলো ছিল। এই সমস্ত বিষয়গুলি ছাড়াও কমিশন আরও কয়েকটি সুপারিশ করেছে। হ্যাঁ, চট করে জাস্ট দেখে নাও। ছেলে অথবা মেয়েদের জন্য আলাদা কোনো পাঠ্যক্রম থাকবে না।
এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান আবশ্যিক হবে না, জোর করে পড়ানো যাবে না বা আবশ্যিকতা থাকবে না গার্হস্থ্য বিজ্ঞান এই সাবজেক্টের বিষয়ে। মেয়েদের অধিকাংশের জন্য নাচ গান চালু করার ব্যবস্থা রাখবে, এটা থাকতে হবে। আর তাদেরকে গণিত ও বিজ্ঞান পড়ার জন্য উৎসাহিত করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছিল তারা অনেকে পড়তে চায় না, ভয় খায়, এমন বিষয় নয় এগুলো, এগুলো বলাটাও ঠিক নয়, কিন্তু পরিমাণটা কম ছিল কিছু মানুষের সংখ্যার ক্ষেত্রে, তাই সংখ্যাটা বাড়ানোর জন্য ওদেরকে উৎসাহিত করতে হবে গণিত ও বিজ্ঞান পড়ার ক্ষেত্রে। তাহলে অবশেষে আমরা কিসে চলে এলাম, এই যে এত কিছু হলো, কোঠারি কমিশনকে কেন দায়িত্ব দেওয়া হয়েছিল? কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যটা কি হওয়া উচিত ছিল? মাধ্যমিক শিক্ষার কথা বলা হয়েছে, প্রাথমিক নয়, মাধ্যমিকটা আর উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিক স্তরের শিক্ষা মানে দুটো, একটা নিম্ন মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক। কোঠারি কমিশনের মতে, যেটা আমরা এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই দুটো হিসেবে জানি, দৈহিক বিকাশ, সর্বাঙ্গীন দৈহিক বিকাশে যথাযথভাবে যদি মানে ঠিকঠাক বিকাশ না হয়, তবে তার বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়। এই কারণে দৈহিক বিকাশটার ক্ষেত্রেও গুরুত্ব রাখতে হবে, এটা লক্ষ্য ছিল। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্যই ছিল শিক্ষার্থীদের দৈহিক বিকাশ ঘটানো। নৈতিক বিকাশ, এতক্ষণ আমরা জেনেছি নীতিবোধ, সমাজসেবা, শিষ্টাচার, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নমনীয়তা ইত্যাদি বিষয়। তো আর কিছু জানার দরকার নেই, এই পয়েন্টগুলো মাথার মধ্যে সাজিয়ে নাও তাহলেই পারবে। হ্যাঁ, সামাজিক রীতিনীতি, বিশ্বাস, আচার আচরণ, মূল্যবোধ সম্পর্কে জ্ঞান না থাকলেও হবে না, তাই থাকতে হবে। জাতীয়তাবাদের বিকাশ বা জাতীয়তাবোধের বিকাশ, এটাও দরকার আছে। জাতীয়তাবোধ মানে তোমরা জানো, একটা মানব জীবনে যে দেশাত্মবোধ একটা বিষয়, সেটা এটা অত্যন্ত জরুরি। তারপর দেখো, সুনাগরিক বোধের বিকাশ, এটা তো বোঝা যাচ্ছে ওই জাতীয়তাবোধ। হ্যাঁ, সুনাগরিক বোধ, নাগরিক হিসেবে তার বড় দায়িত্ব একজন স্টুডেন্ট, কিন্তু তারাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, বড় সম্পদ তারা। এই সম্পদের সর্বাঙ্গীন বিকাশের প্রয়োজন, তাই নাগরিক বোধের বিকাশের জন্য চেষ্টা করা দরকার, অন্যতম লক্ষ্য হওয়া উচিত এই কমিশনের মতে। সামাজিক বিকাশ, মানুষ হিসেবে এটাও সোশ্যাল, দেখো সব কিন্তু সমাজ, দেশাত্মবোধ এই সমস্ত বিষয়, কারণ এটা একদম প্রাইমারি থেকে মাধ্যমিক লেভেল পর্যন্ত আছে। সামাজিক বোধ, সামাজিকীকরণের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রাখতে হবে। আমাদের সমাজের প্রতি মানুষ আমরা দায়বদ্ধ, এটা বোঝানোর চেষ্টা করতে হবে। পরিবেশ বোধের বিকাশ, এই যে পরিবেশ প্রথমেই আমরা পেয়েছিলাম, পরিবেশ পড়তে হবে, যে দূষণ বিভিন্ন কারণে হয়ে দাঁড়াচ্ছে, অতিরিক্ত হচ্ছে। পরিবেশ কি করে মানব জীবনকে গ্রাস করতে পারে, পরিবেশকে না বাঁচালে কিভাবে যারা গ্রাস করতে পারে, বা পরিবেশকে বাঁচানো কতটা জরুরি, মানব জীবনকে ঘিরে পরিবেশ কিভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বা জড়িত, সেগুলো সম্পর্কে সচেতন করতে হবে। এটা অন্যতম লক্ষ্য হওয়া উচিত, মনে রাখবে এগুলো। এবার লাস্টে চলে এসেছি আমরা, কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষা কেন্দ্র কেমন হবে সে সম্পর্কে সুপারিশ। এটা হয়ে গেলেই কমপ্লিট। তো কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানকে মূলত তিনটি ভাগে ভাগ করেছে, যেটা তোমাদেরকে দেখতেই হবে। প্রশ্ন যদি আসে, মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানকে বা বিদ্যালয় কেন্দ্রকে আমরা বলতে পারি, শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষা কেন্দ্রকে কোঠারি কমিশন কয় ভাগে ভাগ করেছেন? তিনটি মূল ভাগে ভাগ করেছেন। একটা দায়িত্ব নির্ভর প্রতিষ্ঠান, দায়িত্ব মানে কি, এই বিভাগের অন্তর্গত দিবা বিদ্যালয় ও আবাসিক বিদ্যালয়গুলি থাকছে, দায়িত্ব নির্ভর প্রতিষ্ঠান। তারপর লিঙ্গভিত্তিক প্রতিষ্ঠান, এখানে কি থাকছে, এই বিভাগের অন্তর্গত পুরুষ শিক্ষার্থীদের আলাদা আলাদা বিদ্যালয় এবং মহিলা শিক্ষার্থীদের আলাদা আলাদা বিদ্যালয়, যেটা কোয়েট নয়, কোয়েট স্কুল নয়, ঠিক আছে, বয়েজ আলাদা গার্লস আলাদা, এই সংক্রান্ত বিদ্যালয় প্রতিষ্ঠান। তাহলে প্রথমটা হলো দায়িত্ব নির্ভর, অর্থাৎ দিনের বেলায় দিবা বিদ্যালয় ও আবাসিক বিদ্যালয়গুলি। তার মধ্যে পড়ছে, প্রশ্ন যদি দিয়ে দেয় দিবা বিদ্যালয় বা আবাসিক বিদ্যালয় কোন নির্ভর প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে, দায়িত্ব নির্ভর, এটা কোথায় আছে? এটা কোঠারি কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, এরকম আমরা বলছি, ভারতীয় শিক্ষা কমিশনের মধ্যে পড়ছে। এবং এই ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কটি মূল ভাগে ভাগ করেছিল মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষা কেন্দ্রকে? 3 ভাগে। প্রশ্ন অনেক হতে পারে। আর লাস্ট যেটা পেয়ে গেলাম আমরা, মানে দায়িত্ব নির্ভর প্রতিষ্ঠান, লিঙ্গভিত্তিক প্রতিষ্ঠান, এবং 3 নম্বরে শেষে মানে কি, পরপর 3টে সময়কাল ভিত্তিক প্রতিষ্ঠান। সময়কাল ভিত্তিক, টাইম ওয়াইজ বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বিষয় হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রত্যেকটি হচ্ছে এই সময়কাল ভিত্তিক প্রতিষ্ঠান, টাইম টেবিল অনুযায়ী, ঠিক আছে, সময়কাল ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো পড়ছে। তাহলে এখানে বোঝা উচিত, কিন্তু এটা হচ্ছে শেষ। এছাড়াও কমিশন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও তাদের তালিকায় রাখতে চেয়েছে বা রেখেছে, যেগুলি হলো বিভিন্ন পাবলিক স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, অর্থাৎ গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল, প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুল, এবং পাবলিক স্কুল আছে তার মধ্যে, বিভিন্ন ধর্মীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্কুল ইত্যাদি রাখার কথা বলা হয়েছে, তাদের তালিকায় এগুলো রেখেছে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা
কমেন্ট করে জানিও। একদম পোস্টার ওরিয়েন্টেড ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অন্যান্য ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি স্ক্রিনে হাইলাইট হচ্ছে, সেখানে তোমরা দ্রুত জয়েন হয়ে শেয়ার করে দেবে, ঠিক আছে? সমস্ত লাইভ ক্লাসের আপডেট এবং পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পাবে যখন রিভাইজ হবে, এবং আপডেট তো তোমরা প্রতিনিয়ত সেখানেই পাবে। আর বিভিন্ন টেট গ্রুপে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যেহেতু এটা ফ্রি অফ কস্ট সকলের জন্য প্রোভাইড করা হচ্ছে। যাদের টেট কোচিং নেই বিশেষত তাদের জন্য মানে নিরন্তরভাবে চেষ্টা করা হচ্ছে বহুদিন যাবৎ। তোমরা অবশ্যই শেয়ার করে দাও। প্লেলিস্টে প্রথম থেকে যারা নতুন ক্লাস করো, আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটি আছে, অনেকে তোমরা নোটিফিকেশন পাও না, তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে দাও। তার আগে পাশে দেখো বেল আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। অল লেখা আছে একটা, অল সিলেক্ট করলে সবার আগে সব নোটিফিকেশন নিজের ফোনে ইন্টারনেট অন থাকলেই তোমরা পেয়ে যাবে আপডেট। থ্যাংক ইউ ফর ইউর টাইম।